নাও ইট ইজ দ্য পিক টাইম। হাইকোর্ট এবার 2020 খেলবে এদের সাথে, এদের চর্যবৃত্তি নিয়ে 2020 খেলবে। তাই হলো আজকে জাস্টিস সিনহা যে কথাগুলো বলল, সেই কথাগুলোর মধ্যে ভয়ানক যে কথাটা। এবার প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয় যে রায়টা দিয়েছে আরও ভয়ানক। হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সিনহা কি বুঝতে পেরেছে কোথাও যে তিনি কি কোনো ব্যাড স্মেল পেয়েছেন পরীক্ষা ব্যবস্থায়, যে তিনি তড়িঘড়ি বললেন জানি না শিক্ষা দপ্তর এই ওএমআরগুলো পাবলিক ডোমেইনে আনবে কি না, আর আনলে আমরা কী সব দেখতে পাবো। কালকে সুপ্রিম কোর্ট যখন অর্ডারটা দিচ্ছে, আমরা বারবার যেটা বলেছিলাম, সুপ্রিম কোর্ট কিন্তু 16 নিয়মে পরীক্ষাটা নিতে বলেছে, আর সরকার সেটা নেবে না। কারণ 16 নিয়মে নিলে একটা বড় একঝাঁক টেন্টেড বেরিয়ে গেছে, নতুন করে গ্রাহক পাবে না চাকরি বেচা কেনার। তাই নতুন গ্রাহক আনতে গেলে নতুন ফ্রেশার ক্যান্ডিডেট ঢোকাটা কিন্তু সরকার একের পর এক করে গেছে। প্রশ্ন ভুল কার অঙ্গ বলো তো? প্রশ্ন ভুলটাই পরীক্ষা না নেওয়ার পার্ট, যাতে কেস হবে, কেস হওয়ার পরে সাথে সাথে পরীক্ষাটা ভণ্ডুল হয়ে যাবে, পরীক্ষাটা পোস্টপন্ড হবে। 5 ইন্টু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, 500 ইন্টু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট থেকে আমি ফর্ম কিনে নিয়েছি, সরকারের কোষাগারে ঢুকে গেল, চাকরিও দিতে হলো না। আর সব দোষ নন্দঘোষ, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিরোধী। যারা দুর্নীতিবাজ, লম্পট, চিটিংবাজ, সিন্ডিকেটের দ্বন্দ্বমুণ্ডের কর্তা, চুরি চামারি সব কিছু করেন, থানা চুরি, কিডনি চুরি, চোখ চুরি সব করেন, তারা প্রমোশন পান। তারই অঙ্গ এটা। দেখাতে চাইছে তৃণমূল যে পার্থবাবুকে আমরা নিয়েছি, পার্থবাবুকে অনেক কাদা জল খাইয়ে নিয়েছি, পার্থবাবুর অনেক কিলো ওজন কমিয়ে তারপরে নিয়েছি, জেলেও এত ওজন তার কমেনি, আমরা যেভাবে দলে ঢুকতে করেছি, আমাদের দল জিরো টলারেন্স বিশ্বাস করে দুর্নীতির বিরুদ্ধে। আর আমরা দলীয়ভাবে তদন্ত করে দেখেছি, ইডি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মিলে পার্থবাবুকে ফাঁসিয়েছে। ঠিক আছে না? শিক্ষকদের চাকরি চলে, যোগ্য শিক্ষকরা যখন একের পর এক আত্মহত্যা করলো, মারা গেল টেনশনে, আপনি ওদের নিয়ে রাস্তায় নামার একটা অবকাশ পেলেন না, বললেন সাজানো ঘটনা, বডি হাইজ্যাক করতে ছুটে গেলেন সুবল সোরেনের। আমরা দেখেছি সব ঘটনাগুলো। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যে চরম অরাজকতা চলছে, দুর্নীতির আবর্ত চলছে, এটা আবার প্রমাণিত। কোথায় যাবে তুমি? মরণোত্তর চক্ষু দেবে না? আমরা তো অনেকেই মরণোত্তর চক্ষু দেই, এটা তো আজকের দিনে খুব একটা দায়িত্ববান নাগরিক এরিয়া, যে মৃত্যুর পরে আমার চোখ বা অঙ্গ যদি ভালো থাকে নিয়ে নেবেন। এ রাজ্যে সেই অবকাশ নেই। তুমি মরণোত্তর চক্ষুদানের জন্য লিখিত দিয়ে যাবে, তার আগে তোমার কোনো কারণে ভগবান না করুক তুমি যদি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছো, দেখবে সকালে উঠে কিডনি নেই বা চোখ নেই। ঠিক আছে, আর চাইতে গেলেই বলবে আমার আত্মীয়র চোখটা কোথায় গেল, বলবে চাকরি, এই সিভিক ভলেন্টিয়ার চাকরি নাও। ডিসেবল, স্পেশালি এবল, তাদের জন্য নাকি সুপ্রিম কোর্ট টেন্টেডদেরও ছাড় দিয়েছে। পুরো ভুয়ো কথা, সেটা সেট করে দিয়েছে। আমি তোমায় বলছি যে একটা বৃহত্তর স্ক্যাম হয়তো এবার ঠেকানো গেলেও যেতে পারে, যদি সরকার আবার লেজে গোবরে করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ না হয়। মেরিটের সাথে কম্প্রোমাইজ করা হয়েছে এবারে, জানো তুমি? আজকে মেরিটের সাথে কম্প্রোমাইজ করে একটা সরকার শিক্ষক নিয়োগের একটার পর একটা রিক্রুটমেন্ট করার চেষ্টা করে যাচ্ছে। ফলে তুমি ভাবো, একটি সরকারের কোনো একটা স্তরের রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত হয়েছে দেখাতে পারবে? কোনো একটা স্তরের রিক্রুটমেন্ট সঠিক হয়েছে? একজন দাগিদের সপক্ষে সরকার দিনের পর দিন সওয়াল করেছে, তোমার আমার ট্যাক্সের টাকায় করেছে। তো সরকার নিচে নেমেছে, আমাদের নিচে নামিয়েছে, আমরাও সরকারকে নিচে নামাবো। এবার দেখা যাক 26-এর নির্বাচনে আমরা পুরোপুরি নিচে নামিয়ে এই রাজার সিংহাসন থেকে রাজাকে ফেলতে পারি কিনা। চাকরি চুরি হয়ে গেছে, ফ্রেশারদের 100% নাম্বার পেয়ে তাদের ডাক পড়েনি, চাইতে গেছে বলে কীভাবে মারছে তুমি তাকিয়ে দেখো তো। একটা রাষ্ট্র পারে? রাষ্ট্র খোলমকুচির মতন চাকরিটা বিক্রি করেছে, আর লোক দেখানো 500 টাকা করে ফর্ম নিয়ে বেকার ছেলে মেয়েদের সাথে রসিকতা করেছে। 2,29,000 11-12 অ্যাপ্লিকেন্ট, তাদের সাথে জাস্ট রসিকতা করেছে। আমি বিশ্বাস করি হাইকোর্ট যেভাবে সুপ্রিম কোর্টের অর্ডারে কাজ শুরু করেছে, এই সরকার পুরো পরীক্ষাটাকে নতুনভাবে নিতে বাধ্য হবে। ফ্রেশারদের আলাদা, এদের আলাদা। কারণ মাননীয় শিক্ষামন্ত্রী সরকারের ওয়ান অ্যান্ড অনলি হিডেন এজেন্ডা তড়িঘড়ি শিক্ষাটাকে, পুরো সরকারি ব্যবস্থাটাকে পুরো তুলে দেওয়া, তারই অঙ্গ এটা। যদি করে তো নিজেদের শূন্য পাওয়া টিচারদের দিয়ে পড়াতে হবে, আর না হলে টাটা বাই বাই। রাজ্যে হয়তো আগামীতে এই প্রশ্নটা যুব সমাজের বা বাচ্চাদের করলে হয়তো এই প্রশ্নটাই উঠে আসবে, তোমার মাকে পশ্চিমবঙ্গ, বাবাকে তৃণমূল সরকার, তৃণমূল চালিত সরকার, আর হতে চাও কি? ধর্ণা মঞ্চের ধর্ণাবাজ হতে চাই, ধর্নায় বসতে চাই, এটাই ভবিষ্যৎ আমাদের। এসএসসিকে সব ওএমআর প্রকাশ করতে হবে, এটা বিচারপতি বলেছেন। আদৌ কি ওএমআর প্রকাশ হবে? কীভাবে দেখছেন? দেখো, আমি বারবার যেটা বলছি, এটা কিন্তু কোর্ট অবজারভিং, সুপ্রিম কোর্টের অবজারভেশনে পরীক্ষাটা হচ্ছে। আজ আমি এটা তোমাদের চ্যানেলে আজ থেকে বেশ কয়েক সপ্তাহ আগে বলেছি, এবং সুপ্রিম কোর্ট কী বলেছিল এই পরীক্ষাটা নিয়ে, সেই শব্দগুচ্ছগুলো বারবার রিপিট করেছি। যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদ্বয় বারবার বলেছে, উই আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন ইউ, হোয়াট ইউ আর ডুইং, পরিষ্কার কথা। তারপরে এসএসসির কতটা দুর্নীতিপরায়ণতা থাকতে পারে, কতটা দায়বদ্ধতা থাকতে পারে দুর্নীতিগ্রস্তদের সপক্ষে, অতি অবশ্যই সরকারের প্রসিদ্ধ দুর্নীতিগ্রস্তদের, যে তারপরেও সম্পূর্ণ
মেরিট প্যানেলটা বের করেনি, নাম গোত্রহীন মেরিট প্যানেল, নাম আছে বাবার নাম নেই, স্কুল নেই, ঠিক আছে? অর্থাৎ যতটা চাপা যায়, যতটা বাঁচানো যায়, পুরোটা তো প্যানেল আমরা পেলামই না, সেগ্রিগেট লিস্ট তো বেরিয়ে করলো না যারা পরীক্ষা নিল। তারপরে কতজন র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে, কতজন মেরিট লিস্টের প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছে, কতজন ওএমআর ম্যানুপুলেট করে, মানে ওএমআরকে বাইপাস করে ওএমআরকে চেঞ্জ করে নম্বর পেয়েছে, 15 হয়ে গেছে 54 হয়েছে তো। মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায় সম্ভবত, তিনি তো দেখলাম কি গুণধর, 26 থেকে 54 না 58 হয়ে গেছে, ভালো কথা। নন লিস্টেড ক্যান্ডিডেট এই আমাদের অধিকারী অঙ্কিতা অধিকারী নন লিস্টেড ক্যান্ডিডেট, পরীক্ষাই দেয়নি। তো এই যে 17 কলায় যে চুরিগুলো হয়েছে, সেই 17 কলায় চুরির যে চোরগুলো, সেই চোরদের লিস্টটা তো সরকার বের করেনি। তো এখন যেটুকু বা বের করেছে তারও নাম গোত্রহীন, বাবা ক্যান্ডিডেট আছে, বাবার নাম নেই, কোন সাবজেক্ট কি কেন করেছিল অচিরেই জানা গেল। এটা করার পিছনে দুটো কারণ, একটা হচ্ছে ওদের যতটা বাঁচানো যায়, আর দ্বিতীয় হচ্ছে ওদের পথ প্রশস্ত করে দেওয়া, পরের পরীক্ষাটায় চুপ করে পরীক্ষা দেওয়া। ধরো নীলমণি সাহারায়, ধরো কোনো একটা সুজয় দাস, আমি নাম বললাম, সেই এটা সম্পূর্ণ ওই প্যানেলের এদের নামের সাথে আমার এই নামগুলো, আমার নিতান্তই মনে আসলে নামগুলো বললাম, এই নামগুলো ধরো প্যানেলে দুর্নীতি অভিযুক্ত। অরিত্র সাহা ধরো কোনো একটা প্যানেলে দুর্নীতিগ্রস্ত, আমি একটা নাম দিলাম, স্যাম্পল স্পেসিফিক নাম। এরা স্কুল নাম বাবার নাম না থাকলে কী হবে, এই নামে কি আর কেউ নেই? বুড়ি বুড়ি লোক আছে সেম নামে, নেক্সট পরীক্ষায় বসে গেছে। এবার তুমি আইডেন্টিফাই করতে পারছো না রামশ্যাম যদুমধু এই নামটা কি ওই নামটা না সেই নামটা, বাবার নাম নেই, স্কুলের নাম নেই, সাবজেক্ট নেই, কিছু দেয়নি। এটা সুযোগ করে দেওয়া এদের, এই চালাকি, এই চৌর্যবৃত্তিটা ধরে ফেলেছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট যখন কালকে রায়টাই ঐতিহাসিক রায় দিয়ে বললো হাইকোর্ট সব জানে, তখন আমি বুঝেছিলাম নাও ইট ইজ দ্য পিক টাইম, হাইকোর্ট এবার 2020 খেলবে এদের সাথে, এদের চৌর্যবৃত্তি নিয়ে 2020 খেলবে। তাই হলো আজকে জাস্টিস সিনহা যে কথাগুলো বললো, সেই কথাগুলোর মধ্যে ভয়ানক যে কথাটা, 16 প্যানেলে র্যাঙ্ক জাম করা, 16 প্যানেলে মেরিট লিস্ট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যাদের নিয়েছেন তাদের ওএমআর ম্যানুপুলেট করেছে কারা, কারা নন লিস্টেড ক্যান্ডিডেট প্রকাশ করুন, ফর ডিটেইলড প্রকাশ করতে হবে। তা যাই হোক, সরকার 54 পাতা, মাননীয় সরকার অসমাপ্ত 54 পাতার টেন্টেডদের নাম বের করেছে। আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, ঘাপটি মেরে বসে থাকাদের আমরা জানি না, জানতেও পারবো না হয়তো সরকার না বললে। এবার প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয় যে রায়টা দিয়েছে আরও ভয়ানক। হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সিনহা কি বুঝতে পেরেছে কোথাও যে তিনি কি কোনো ব্যাড স্মেল পেয়েছেন পরীক্ষা ব্যবস্থায়, যে তিনি তড়িঘড়ি বললেন 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, মানে 9, 10 অ্যান্ড 11, 12 আরও অনেক বেশি সংখ্যাটা, এই পুরো ওএমআরটা বের করে প্রকাশ করুন কোথাও কি? কারণ এই যে আপনার মানে আপনার হাইকোর্টের বিচারপতি জাস্টিস সিনহা আজকে যে বলেছেন যে আপনাকে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে আপনার পরীক্ষাটা যখন হচ্ছে, তাহলে আপনার বুঝতে হতো যে এত বড় বড় অপবাদ এবং সঠিক যে অঘটনগুলো, দুর্নীতিগুলো এসএসসি করেছে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী শান্তিদের নিয়ে, তারপরেও আপনাদের স্যানিটি রক্ষা করা উচিত ছিল, এবারে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। আপনারা সতর্কতা অবলম্বন করলেন না, আপনারা কোনো রকমভাবে মেজার্স নিলেন না, নিলে আজকে ওএমআরটা আপনারা প্রকাশ করতেন, মেরিট যেটা বের করলেন তার সাথে ওএমআরটা আগে প্রকাশ করতেন, যে আপনার সাধুতা আছে, যে আমি পরীক্ষাটা ভালো করে নিয়েছি, স্বজন পোষণ দুর্নীতি চৌর্যবৃত্তি এবার এসএসসি করেনি। সেই মর্মে আমি জানি না শিক্ষা দপ্তর এই ওএমআরগুলো পাবলিক ডোমেইনে আনবে কি না, আর আনলে আমরা কী সব দেখতে পাবো। কালকে সুপ্রিম কোর্ট যখন অর্ডারটা দিচ্ছে, আমরা বারবার যেটা বলেছিলাম, সুপ্রিম কোর্ট কিন্তু 16 নিয়মে পরীক্ষাটা নিতে বলেছে, আর সরকার সেটা নেবে না, কারণ 16 নিয়মে নিলে একটা বড় এক ঝাঁক টেন্টেড বেরিয়ে গেছে, নতুন করে গ্রাহক পাবে না চাকরি বেচা কেনার। তাই নতুন গ্রাহক আনতে গেলে নতুন ফ্রেশার ক্যান্ডিডেট ঢোকাতে হবে, এবং তাদের ঢোকাতে গিয়ে সরকার যে 16 নিয়মটাকে বুড়ো আঙুল দেখিয়েছিল, ফার্স্ট 45% থেকে বাড়িয়ে 50 করেছিল, হাইকোর্টের ধাক্কা খেয়েছে, গালি খেয়েছে। তারপরেও নিয়ম যখন 16 সালের পরীক্ষাটারই সাপ্লিমেন্টারি এক্সামটা হচ্ছে, তাহলে 16 সালের নিয়মে আপনি করবেন। তা 16 সালের নিয়মে করলে আপনি এক ঝাঁক ফ্রেশারকে নিলেন, তাদের সাথে কি 17 বছর আগের 16 সাল, মানে প্রায় এক দশক আগের ক্যান্ডিডেট, যাদের ওই সময় পড়াশোনার মানদণ্ডের সাথে আজকের বিস্তর একটা তফাৎ তৈরি হচ্ছে, তাদের সাথে আপনি একই মানদণ্ডে পারবেন? ওরা ফ্রেশার, কারেন্ট স্টুডেন্ট, ওরা 100%ই পাবে। আপনি তারপরে কি করলেন, আরেকটা মানে আপনাকে কি গাইডলাইনটাই সুপ্রিম কোর্ট দেয়নি, এক্সপিরিয়েন্স নাম্বারটা অ্যাড করে দিল, দিয়ে আসলে ব্যাপারটা কি, এইটা করার পিছনে একটা সুদূর প্রসারিত খেলা ছিল, একাধিক কৌশল। এক, ফ্রেশারদের থেকে যদি কিছু 2-4টা গ্রাহক পাওয়া যায়। দ্বিতীয়
তারপরেও ফ্রেশার অ্যান্ড ওল্ড এই পার্থক্যটা যে থাকবে নাম্বারের। ফ্রেশাররা কারেন্ট স্টুডেন্ট প্রচুর পড়াশোনা করেছে, আপডেট, ওরা পরীক্ষা ভালো দিয়েছে, ওরা নাম্বার পুরো পেয়েছে। ওদের না নিলে ওরা এবার রাস্তায় নেমে যাবে, ওরা কেস খামারি করবে, এই প্যানেলটা আটকে যাবে। সরকার চাইছিলই তাই। অর্থাৎ সরকারের এই দ্বিবিধ কৌশল যে চাকরি আমি দেবো না কাউকে, আর বলে দেবো ওই বিরোধীরা কেস ফাইল করেছে। পার্থবাবু তো প্রায় বলেন, আজকেও হয়তো বলেছেন হ্যাঁ বিরোধীরা দায়ী, হাইকোর্টও এখানে বিরোধী, সুপ্রিম কোর্টও এখানে বিজেপি। এই যে এই পার্টটা কিন্তু সরকার একের পর এক করে গেছে। প্রশ্ন ভুল কার অঙ্গ বলো তো? প্রশ্ন ভুলটাই পরীক্ষা না নেওয়ার পার্ট, যাতে কেস হবে, কেস হওয়ার পরে সাথে সাথে পরীক্ষাটা ভণ্ডুল হয়ে যাবে, পরীক্ষাটা পোস্টপন্ড হবে। 5 ইন্টু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, 500 ইন্টু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট থেকে আমি ফর্ম কিনে নিয়েছি, সরকারের কোষাগারে ঢুকে গেল, চাকরিও দিতে হলো না। আর সব দোষ নন্দ ঘোষ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিরোধী। ঠিক আছে, এই যে খেলাটা, এই খেলাটা কিন্তু মারাত্মক খেলা। আর সেই খেলার পাঠ হিসেবেই আজ সেই সময় 23 লক্ষ ক্যান্ডিডেটের জীবনকে ছিনিমিনি করেছিল, আজকে 5-6 লক্ষ 7 লক্ষ ক্যান্ডিডেট জীবনকে আবার ছিনিমিনি করলো। আমি তোমাকে পরিষ্কার বলছি, এই রিক্রুটমেন্টটা 31শে ডিসেম্বরের মধ্যে হবে না, যেটা সরকার চাইছিল। তারই অঙ্গ এগুলো, তারই পাঠ এগুলো। সরকার বেনিয়মকেই নিয়ম মানাতে চাইছে। সরকার তো দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, আমার কথা নয়, হাইকোর্টের কথা, হাইকোর্টের বিচারপতিদের অবজারভেশন, প্রাতিষ্ঠানিক রূপ, সুপ্রিম কোর্টে বলেছে ওটাই। আমি বারবার যেটা বলছি যে দুর্নীতি অলমোস্ট আমাদের ভারতবর্ষে দুর্নীতি একটা রোগ, দারিদ্রতা যেমন একটা রোগ, দুর্নীতি একটা রোগ, ক্যান্সারের মতন। তো করে দিয়েছে সিন্ডিকেট, এই সরকারের সময় সিন্ডিকেটটা গ্যাংগ্রিনের মতন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকিয়ে দিয়েছে সরকার। বিগত সরকারের সময় ছিল, কিন্তু গ্যাংগ্রিনের আকার নিয়েছে। ঠিক আছে, আজকে এই সরকারের দুর্নীতিটা আইনে পরিণত করেছে, সরকার দুর্নীতিটাকে আইনে পরিণত করেছে। তার ফলে যারা দুর্নীতিবাজ, লম্পট, চিটিংবাজ, সিন্ডিকেটের দ্বন্দ্বমুন্ডের কর্তা, চুরি চামারি সব কিছু করেন, থানা চুরি, কিডনি চুরি, চোখ চুরি সব করেন, তারা প্রমোশন পান। তারই অঙ্গ এটা। আজকে তা না হলে তুমি বলো দুর্নীতিটার বিরুদ্ধে সরকারের ঘোষিত স্ট্যান্ড জিরো টলারেন্স, আদৌ কি দেখতে পাও? চুরি করেছে বলে কোচবিহার জেলা সভাপতি ধরা পড়েছে, সফেদ ধরা পড়লো। পুলিশের মা বোনকে গালাগালি করলো, যে পুলিশ অফিসারকে গালাগালি মা বোন ধরে ধর্ষণের হুমকি দিল, অনুব্রতর প্রমোশন হলো, লিটন দাসের ডিমোশন হয়ে গিয়ে ট্রান্সফার হয়ে গেল। দেখলে তো তুমি, মানে সরকারের দৃষ্টিকোণটাই তো পুরোপুরি দুর্নীতিগ্রস্তদের ফেভারে, তাদের বাঁচানোটার জন্যই তারা জিরো টলারেন্স দেয়। আর মুখে বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দেখতে পাচ্ছ, তার ফলে দুর্নীতি উত্তরোত্তর বাড়বে। এই তো দেখলে 2 বছর 3 বছর 2 বছর খাদ্য কেলেঙ্কারিতে জেল থেকে বেরিয়ে, জামিনে বেরিয়ে এসে, ঠিক আছে, বালু সাহেব হয়ে গেলেন কোথাকার দায়িত্বে, মতুয়াদের এলাকার ভোটের দায়িত্বে পেয়ে গেলেন। এই যে এইটা প্রক্রিয়া, পার্থ ঢুকে পড়বে, চিন্তা নেই। হাওয়া করে কাদা শুরু করেছে, 2 দিন পরে পার্থ অপা ঢুকে পড়বে। সুন্দর হ্যাঁ ফোন করছেন, ওগুলো চলছে। ওই যে মান অভিমানের পালা চলে না, আমরা ছোটোবেলায় দেখতাম, রাধাকৃষ্ণের পালা দেখতাম, তারপরে এই যে অভিমানের পালাগুলো শ্রী চৈতন্য কৃষ্ণ সংকীর্তনে আমরা দেখতাম। ঠিক আছে, রাগ, পূর্বরাগ, আমি ধর্মের সাথে তুলনা করছি না, অতীব জঘন্য কিছু লোকের সাথে ধর্মীয় বিভিন্ন প্রক্রিয়ার তুলনা করাটা হয়তো ভুল হচ্ছে, ক্ষমা করবেন, কিন্তু কি করা যাবে, সামনে কোনো একটা উদাহরণ পাচ্ছি না। এই রাগ অভিমানের পালা চলছে, কিছুই না। দেখাতে চাইছে তৃণমূল যে পার্থবাবুকে আমরা নিয়েছি, পার্থবাবুকে অনেক কাদা জল খাইয়ে নিয়েছি, পার্থবাবুর অনেক কিলো ওজন কমিয়ে তারপরে নিয়েছি, জেলেও এত ওজন তার কমেনি, আমরা যেভাবে দলে ঢুকতে করেছি, আমাদের দল জিরো টলারেন্স বিশ্বাস করে দুর্নীতির বিরুদ্ধে। আর আমরা দলীয়ভাবে তদন্ত করে দেখেছি, ইডি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মিলে পার্থবাবুকে ফাঁসিয়েছে। ঠিক আছে, এটা বললার অপেক্ষার ওয়েট করো, তুমি আবার এই বুম নিয়ে আমার কাছে আসবে ধরতে। অর্থাৎ সরকার যখন নিজে দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিচ্ছে, তাহলে তুমি আমি কোথায় যাব? আজকে গ্রুপ একাদশ দ্বাদশ শ্রেণীতে অতিরিক্ত নিয়োগ 199 জন, র্যাঙ্ক জাম্প 39 জন, ওএমআর ম্যানুপুলেট 771, আমার কথা নয়, সিবিআই বলেছে। আচ্ছা, নবম দশম ওএমআর ম্যানুপুলেশন 808 জন করেছিল, র্যাঙ্ক জাম্প 185 জন, অতিরিক্ত নিয়োগ 1539 জন। সি গ্রুপে ওএমআর ইস্যু হয়েছিল, ওএমআর ম্যানুপুলেশন 783 জন, অতিরিক্ত নিয়োগ 416 জন। গ্রুপ ডিতে ওএমআর ম্যানিপুলেশন হয়েছিল 1741 জনের, অতিরিক্ত নিয়োগ হয়েছিল 663 জনের। এই ঘটনাগুলো কিন্তু সিবিআই বলেছিল বহু আগে, সরকার কিন্তু মানেনি। উল্টো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে সিবিআইয়ের এই তথ্য প্রমাণাদির বিরুদ্ধে মামলা করিয়ে দিয়েছিল এবং 65B সার্টিফিকেটে ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন করেছিল। তার ফলে কাউকেই আইডেন্টিফাই করা যায়নি, পুরো প্যানেলের অনেক যোগ্য ছেলে বাতিল হয়েছে। আজকে তাদের জীবন জীবিকা মানে চ্যালেঞ্জ, অনেকে আত্মহত্যা করেছে, অনেকে মারা গেছে হার্ট অ্যাটাক করে। সরকারের একটাও চোখের জল দেখেছো? সাইনি ঘোষ, তারপরে কি জানো কি মিত্র, আমাদের সাংসদ নদিয়ার মহুয়া মৈত্রর কোনোদিন চোখের জল দেখেছো? আজকে তার বিএলওদের মৃত্যু নিয়ে, হ্যাঁ দুর্ভাগ্যজনক বিএলওদের মৃত্যুগুলো, আমি বলে নিচ্ছি, কিন্তু আপনি বিএলওদের মৃত্যু নিয়ে রাস্তায় নামবেন, আপনি হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা নিয়ে রাস্তায় নামবেন না, একটা কথা বলবেন না।
আপনি বলবেন না শিক্ষকদের চাকরি চলে, যোগ্য শিক্ষকরা যখন একের পর এক আত্মহত্যা করলো, মারা গেল টেনশনে, আপনি ওদের নিয়ে রাস্তায় নামার একটা অবকাশ পেলেন না, বললেন সাজানো ঘটনা, বডি হাইজ্যাক করতে ছুটে গেলেন সুবল সোরেনের। আমরা দেখেছি সব ঘটনাগুলো। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যে একটা চরম অরাজকতা চলছে, দুর্নীতির আবর্ত চলছে, এটা আবার প্রমাণিত। কোথায় যাবে তুমি? তুমি মরণোত্তর চক্ষু দেবে না? আমরা তো অনেকেই মরণোত্তর চক্ষু দেই, এটা তো আজকের দিনে খুব একটা দায়িত্ববান নাগরিক এরিয়া, যে মৃত্যুর পরে আমার চোখ বা অঙ্গ যদি ভালো থাকে নিয়ে নেবেন। এ রাজ্যে সেই অবকাশ নেই। তুমি মরণোত্তর চক্ষুদানের জন্য লিখিত দিয়ে যাবে, তার আগে তোমার কোনো কারণে ভগবান না করুক তুমি যদি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছো, দেখবে সকালে উঠে কিডনি নেই বা চোখ নেই। ঠিক আছে, আর চাইতে গেলেই বলবে আমার আত্মীয়র চোখটা কোথায় গেলো, বলবে চাকরি, এই সিভিক ভলেন্টিয়ার চাকরি নাও, দাম ধরা আছে, ঘুষ ধরা আছে, ধর্ষণ হয়েছে এই যে রেড চার্ট, অল্প ধর্ষণ হয়েছে এই যে, খুন হয়েছে ধর্ষণ করে খুন, এটা। আর যারা এত কিছুর পরেও আরজি করের বোনটির বাবা মা, ঠিক আছে, যার হত্যা হয়ে গেল নির্মমভাবে, তার বাবা মা, কিংবা তামান্নার বাবা মা, কিংবা পার্কস্ট্রিটের মেয়েটির, ধর্ষিতা মেয়েটির বাড়ির লোক, কিংবা এই রাজ্যের অগণিত এই সরকারের প্রসিত গুন্ডাদের দ্বারা একটার পর একটা ধর্ষণ বা হত্যার, যারা ঘুষ নেয়নি, স্যান্ডার করেনি, মাথা নোয়ায়নি, ন্যায় চেয়েছিল, তাদের অবস্থা তুমি আমি কি জানি। আরজি করের ওই নিহত বোনটির বাবা মা এখন এক ঘরে, আমার কথা নয়, তারাই বলেছে। ফলে এ রাজ্যে দুর্নীতির একটা ভয়ানক চক্রগ্রহ চলছে। আর চক্রগ্রহে তুমি আমি প্রত্যেকে অসহায় নাগরিক, আমাদের সহনাগরিকদের একটার পর একটা মৃত্যু দেখতে হচ্ছে। স্যার, এবার কলকাতা হাইকোর্টে এসএসসি সমস্ত মামলা, বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই কি বঞ্চিতরা কোনো আলো দেখতে পারবেন? না, সুপ্রিম কোর্ট তো বলেছিল এসএসসি উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক, ইউ হ্যাভ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্ট বলেছিল, হাইকোর্ট একাধিকবার বলেছিল। আমি তোমাকে তো বারবার বলছি যে কাল যখন হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট এটা বললো, তখন আমি কিন্তু বুঝেছিলাম এবার হয়তো বঞ্চিতদের সুবর্ণ সুযোগ। আমি তোমাকে বলি, ওএমআর শিটটা বেরোনোর পরে আমি জানি না আর কি ঘাপলাই সরকার করেছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অর্ডারকে ওরাঙ্গল দেখিয়ে টেন্টেডদের বসতে দিয়েছিল, কল্যাণবাবুকে সওয়াল করতে হয়েছে। সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে স্পেশাল, মানে যারা ডিসেবল, স্পেশালি এবল, তাদের জন্য নাকি সুপ্রিম কোর্ট টেন্টেডদেরও ছাড় দিয়েছে। পুরো ভুয়ো কথা, সেটা সেট করে দিয়েছে। আমি তোমায় বলছি যে একটা বৃহত্তর স্ক্যাম হয়তো এবার ঠেকানো গেলেও যেতে পারে, যদি সরকার আবার লেজে গোবরে করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ না হয়। মেরিটের সাথে কম্প্রোমাইজ করা হয়েছে এবারে, জানো তুমি? আজকে মেরিটের সাথে কম্প্রোমাইজ করে একটা সরকার শিক্ষক নিয়োগের একটার পর একটা রিক্রুটমেন্ট করার চেষ্টা করে যাচ্ছে। ফলে তুমি ভাবো, একটি সরকারের কোনো একটা স্তরে রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত হয়েছে দেখাতে পারবে? কোনো একটা স্তরের রিক্রুটমেন্ট সঠিক হয়েছে? একজন দাগিদের সপক্ষে সরকার দিনের পর দিন সওয়াল করেছে, তোমার আমার ট্যাক্সের টাকায় করেছে তো। ফলে হাইকোর্টের জাস্টিস সিনহার বেঞ্চে যে রায়, আমি মনে করি এই পরীক্ষার ইন্টারভিউটা আজকে তো সরকার পক্ষ থেকে বলিয়ে দেওয়া ছিল ইন্টারভিউর প্রশ্ন। জাস্টিস সিনহা বলছে ইন্টারভিউ, আগে পরীক্ষাটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেছে, আপনি ইন্টারভিউ নিয়ে প্রশ্ন করছেন। সরকার তড়িঘড়ি ইন্টারভিউ চাইছে, ঠিক আছে, মানে পুরো ডালটাই তো কালা। ওএমআরটা হবে, মনিটরিং হবে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা শুধু হবে না নয়, এই পরীক্ষা প্রক্রিয়াকরণটাই না বাতিল হয়ে যায়। কারণ 16 নিয়মে আবার অ্যাড বের করে সেপারেট পরীক্ষা এদের নেবে, আর নতুন নিয়মে ফ্রেশারদের পরীক্ষা নেবে। তা না হলে নিস্তার নাই এসএসসির, আমার মনে হয় তাই। স্যার, শেষ প্রশ্ন করবো। একদিকে 2016 সালের যোগ্যরা, অন্যদিকে নতুন পরীক্ষার্থী, সবার ভবিষ্যৎ বিষবাও জলে। নিজেদের স্বার্থ পূরণ করতে, নিজেদের অপদার্থতা ঢাকতে এই সরকার কত নিচে নামবে? দেখো, সরকার তো নিচেই, সরকার আর নিচে নামবে কি? সরকার আমাদেরকেও নিচে নামিয়ে দিয়েছে। কারণ যারে তুমি নিচে নামাবে সে তোমাকেও নিচে টানবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই গেছিলেন। তো সরকার নিচে নেমেছে, আমাদের নিচে নামিয়েছে, আমরাও সরকারকে নিচে নামাবো। এবার দেখা যাক 26-এর নির্বাচনে আমরা পুরোপুরি নিচে নামিয়ে এই রাজার সিংহাসন থেকে রাজাকে ফেলতে পারি কিনা, ঠিক আছে? ফলে এইটাই শুধু সময়ের অপেক্ষা। তা না হলে জাস্টিস চন্দ্রচূড় সেই সময় বলেছিল কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না, করেছে, পেয়ে ধরক মারছে। চাকরি চুরি হয়ে গেছে, ফ্রেশারদের 100% নাম্বার পেয়ে তাদের ডাক পড়েনি, চাইতে গেছে বলে কিভাবে মারছে তুমি তাকিয়ে দেখো তো। একটা রাষ্ট্র পারে? রাষ্ট্র খোলমকুচির মতন চাকরিটা বিক্রি করেছে, আর লোক দেখানো 500 টাকা করে ফর্ম নিয়ে বেকার ছেলে মেয়েদের সাথে রসিকতা করেছে। 2,29,000 11-12 অ্যাপ্লিকেন্ট, তাদের সাথে জাস্ট রসিকতা করেছে। আমি বিশ্বাস করি হাইকোর্ট যেভাবে সুপ্রিম কোর্টের অর্ডারে কাজ শুরু করেছে, এই সরকার পুরো পরীক্ষাটাকে নতুনভাবে নিতে বাধ্য হবে। ফ্রেশারদের আলাদা, এদের আলাদা। কারণ মাননীয় শিক্ষামন্ত্রী বিজেপির বিধায়ক ফালাকাটার দীপক রায়ের করা পোস্টের ভিত্তিতে বলেছিল 3.5 লক্ষ, বিভিন্ন স্তর মিলে 3.5 লক্ষের উপরে শিক্ষকের পোস্ট ফাঁকা।
পুরো ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে শিক্ষক রিক্রুটমেন্ট দ্রুত না করলে নিস্তার নেই। কিন্তু এই রিক্রুটমেন্ট করছে না কেন সরকার? তার কারণ সরকারি শিক্ষা ব্যবস্থার থেকে পুরো সরকার হাত ধুয়ে দিতে চায়। শুধু কি হাই স্কুল প্রাইমারি স্কুলে রিক্রুটমেন্ট করছে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে টিচার নেই, আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, টিচার নেই রব ব্যবস্থা স্যাংশন করছে না। করবে কেন? সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাটা সরকারি ব্যবস্থার থেকে সরে যেতে। ছাত্র ভর্তির হারও কমে গেছে, ভর্তি দেয়নি, প্রাইভেটগুলো উপচে পড়ছে, সরকার নেই। ফলে সরকারের ওয়ান অ্যান্ড অনলি হিডেন এজেন্ডা তড়িঘড়ি শিক্ষাটাকে পুরো সরকারি ব্যবস্থাটাকে পুরো তুলে দেওয়া, তারই অঙ্গ এটা। যদি করে তো নিজেদের শূন্য পাওয়া টিচারদের দিয়ে পড়াতে হবে, আর না হলে টাটা বাই বাই, শিক্ষা উঠে যাক, প্রাইভেটে ফেলো করি মাখো তেল, এইভাবে পড়তে পারলে পড়বে, নাহলে তোমার ভবিষ্যৎ ওই সেই রাশিয়ায় একটা কথা প্রচলিত আছে, সোভিয়েতের বাচ্চাদের জিজ্ঞাসা করলে বলা হতো যে তোমার মাকে রাশিয়া, সোভিয়েত, বাবাকে স্ট্যালিন, কী হতে চাও? অনাথ। এ রাজ্যে হয়তো আগামীতে এই প্রশ্নটা যুব সমাজের বা বাচ্চাদের করলে হয়তো এই প্রশ্নটাই উঠে আসবে, তোমার মাকে পশ্চিমবঙ্গ, বাবাকে তৃণমূল সরকার, তৃণমূল চালিত সরকার, আর হতে চাও কি? ধর্ণা মঞ্চের ধর্ণাবাজ হতে চাই, ধর্নায় বসতে চাই, এটাই ভবিষ্যৎ।